সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথ ফর পলিসি এবং আইআইডি আয়োজিত প্রায় 5 শতাধিক তারুণ্যের এই নীতি সম্মেলন। এই নীতি সম্মেলনের একটা অংশ হিসেবে আজকে আমাদের পলিসি ডিবেট করা। এই বিতর্কগুলো মূলত আমরা ছায়া সংসদ বা সংসদের আকারে বাংলাদেশ বা এশিয়ান পার্লামেন্টারি যে সিস্টেম আছে সেই ধারণার আলোকে আমরা একটা ছায়া সংসদের মধ্যে বিতর্কগুলো করি। এই বিতর্কগুলোর ক্ষেত্রে আমাদের দুটি দল থাকে, একটি সরকারি দল, একটি বিরোধী দল। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সরকারি দলের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রী এবং সর্বশেষ যে বক্তব্য রাখেন তিনি হচ্ছেন সংসদ সদস্য। এবং বিরোধী দলের ক্ষেত্রে থাকেন বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা এবং বিরোধী দলীয় সংসদ সদস্য। আমরা এই বিতর্কটি দুটি পর্বে করব। একটি হচ্ছে গঠনমূলক পর্ব, যেখানে 5 মিনিট করে সময় পাবেন প্রত্যেকজন বিতর্কী, এবং যুক্তিখণ্ডন পর্বে আমরা 3 মিনিট করে সময় দেব যুক্তিখণ্ডনের জন্য। আজকে এই ছায়া সংসদে প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি উত্থাপন করবেন, প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া। সরকারি দল হিসেবে বিতর্ক করবেন হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের বিতর্কিকবৃন্দ, এবং বিরোধী দল হিসেবে থাকবেন আপনাদেরই ওয়াইপিএফের নেতৃবৃন্দ, অর্থাৎ ওয়াইএফপি এর নেতৃবৃন্দ। এবং এক্ষেত্রে এটা টিম ইয়ত নামে এই বিতর্কটি তারা করবেন। আমি কাল বিলম্ব না করে মাননীয় প্রধানমন্ত্রীকে ফ্লোর দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। হ্যালো, ধন্যবাদ মান স্পিকার ফ্লোর প্রদানের জন্য। মান স্পিকার, বাংলাদেশ সংবিধানের 39 নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্রয়োজন সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার থাকবে, যা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা দিবে। মান স্পিকার, অর্থাৎ মান স্পিকার, আপনি চাইলে মঙ্গল গ্রহে গিয়ে আপনার বন্ধুদের সাথে ট্যুর দিয়ে আসতে পারবেন, কিন্তু মান স্পিকার আপনাকে সন্ধ্যা 6টার আগে বাড়ি ফিরে আসতে হবে। এই যখন বাংলাদেশের প্রেক্ষাপটে মত প্রকাশের স্বাধীনতার অবস্থা, ঠিক সেই প্রেক্ষাপটে আপনার সম্মতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছে তা হচ্ছে এই সংসদ মনে করে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া। প্রথমেই আসি, মত প্রকাশের স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছি। মান স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা বলতে বোঝায় একজন ব্যক্তি বা গোষ্ঠীর স্বাধীনভাবে তাদের চিন্তা, মতামত বা ধারণা প্রকাশ করার অধিকার। একজন ব্যক্তি বা গোষ্ঠীকে কথা বলা, লেখা, ছবি আঁকা, সঙ্গীত বা অন্য যে কোনো সৃজনশীল উপায়ে নিজের ভাবনা প্রকাশ করার সুযোগ দেওয়া। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী এটি হবে অবাধে এবং যে কোনো মাধ্যমের মারফত ভাব তথ্য জ্ঞাপনের স্বাধীনতা, অর্থাৎ চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম ইত্যাদি সম্মিলিত মত প্রকাশই হচ্ছে স্বাধীনতা। এরপর আসি, ইউটোপিয়া বলতে কি বোঝায়। ইউটোপিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে এমন একটি রাষ্ট্র যার কোনো খুঁত নেই। এটি একটি কাল্পনিক সমাজ ব্যবস্থা যাকে বলা হয় ইম্পসিবলি আইডিয়ালিস্টিক, অর্থাৎ ইউটোপিয়া হলো এমন কোনো চিন্তা বা কল্পনা যা অর্জন করা প্রায় অসম্ভব। এই সংসদ বলতে বোঝাচ্ছে বিশ্ব সংসদকে, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া বলতে বোঝায় দেয়ার ইজ নাথিং যার মাধ্যমে আপনি একজন ব্যক্তি বা গোষ্ঠীকে পরিপূর্ণ মত প্রকাশের স্বাধীনতা দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি তাহলে মত প্রকাশের স্বাধীনতা নেই? মান স্পিকার, সাংবিধানিকভাবে বলা হয়ে থাকে নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা ছাড়া প্রত্যেক ব্যক্তিরই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, অর্থাৎ আপনার উপরে কিছু পার্টিকুলার রেস্ট্রিকশন থাকবে যা পার করে আপনি আপনার মত প্রকাশ করতে পারবেন না। এখন মান স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা বলতে যখন মানবাধিকার কমিশন কর্তৃক অবাধে মত প্রকাশকে বোঝানো হচ্ছে এবং তারপরে রাষ্ট্রীয় আইন দ্বারা আপনার উপরে একটা রেস্ট্রিকশন, একটা বাউন্ডারি সেট করে দেওয়া হচ্ছে যে আপনি এই বাউন্ডারিজের বাইরে গিয়ে আপনার মত প্রকাশ করতে পারবেন না, তখন সেই স্বাধীনতা মান স্পিকারের স্বাধীনতা থাকে না, সেটা আপনার জন্য একটু সুযোগ হয়ে যায়, যেই সুযোগ আপনাকে সংখ্যার মধ্যে ফেলে দেয় যা বাস্তবায়ন হবে নাকি হবে না। আর যখনই স্বাধীনতা সংখ্যার মধ্যে পড়ে যায় তখনই মত প্রকাশের স্বাধীনতা ইউটোপিয়া হয়ে দাঁড়ায়। মান স্পিকার, মত প্রকাশের স্বাধীনতাকে কেন ইউটোপিয়া বলছি তার 4টি কারণ আমরা দেখিয়ে যাব। প্রথমত, আইনি জটিলতা, দ্বিতীয়ত কর্তৃত্ববাদী শাসন, তৃতীয়ত সামাজিক ও সাংস্কৃতিক সীমাবদ্ধতা এবং সর্বশেষ হেট স্পিচ ও ভুয়া তথ্য। মান স্পিকার, মত প্রকাশের স্বাধীনতাকে ইউটোপিয়া করার পিছনে যে ক্ষেত্রগুলি মেজর ভূমিকা পালন করে তার মধ্যে অন্যতম প্রধান হলো আইন। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী 21 নং ধারা অনুযায়ী
যে কোনো মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা নিয়ে যে কোনো ধরনের সংকোচমূলক বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি উত্থাপন করতে পারবেন না, এবং তা যদি আপনি উত্থাপন করেন তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড এবং কারাদণ্ড তো উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। স্পিকার, লক্ষ্য করুন, এই যে আইনের মাধ্যমে আপনার যে মত প্রকাশের স্বাধীনতা, আপনার যে ভিন্ন মত তা দমন করা হচ্ছে, যার একটি আমরা উদাহরণ দিতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা কোবরাকে দিয়ে। ফেসবুকে একটি পোস্টের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল সাইবার অ্যাক্টের আন্ডারে মামলা করে তাকে 15 মাসের মতো তাকে জেল খাটানো হয়েছে। স্পিকার, সংসদে একজন সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধে গিয়ে কোনো ন্যায্য কথা হলে বলতে পারবে না, তাহলে তাকে ওই সংসদ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হবে। অর্থাৎ স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা রাষ্ট্রীয়ভাবে আইন দ্বারা ক্ষুণ্ণ করা হচ্ছে। এরপর এসে কর্তৃত্ববাদী শাসনে। স্পিকার, আমরা কি আবরারের কথা ভুলে যাইনি? ভারতের কুৎসিত পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলায় স্বৈরাচারের দোষরা তাকে তার নিজ বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করে। এই কর্তৃত্ববাদী শাসনের সৃষ্টি করেছে হাসিনার আয়নাঘর, আসাদের সেদনায়া, যা বিরোধী মত দমনের জন্য এক জল্লাদের কারখানা। স্পিকার, যখন মতের মিল না হওয়ায় বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে হাজার হাজার জীবন্ত ব্যক্তিকে অমানবিকভাবে টর্চার সেলে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার করা হয়, তখন সে সকল দেশে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া ছাড়া আর কিছুই নয়। নর্থ কোরিয়ার মতো একটি দেশে যেখানে ন্যূনতম মানবাধিকারটি পর্যন্ত নিশ্চিত হচ্ছে না, এবং যেখানে মানবাধিকার কমিশন এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে, সেই সকল দেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আইকারুসের মোমের পাখায় ভর করে আকাশ ওড়ার স্বপ্ন ছাড়া আর কিছুই না। স্পিকার, ফিলিস্তিনের মতো একটা দেশ যেখানে একটা ম্যাস জেনোসাইড হচ্ছে, সেখানে 1,500-এর বেশি মার্কিন গণমাধ্যম কর্মী পশ্চিমা গণমাধ্যমের মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমের পক্ষপাতিত্বের সমালোচনা করে খোলা চিঠিতে 1,500-এর মতো সাংবাদিক স্বাক্ষর করেছে, যেখানে বলা হচ্ছে সাংবাদিকদেরকে মত প্রকাশের কোনো স্বাধীনতা দেওয়া হচ্ছে না। অর্থাৎ স্পিকার, কোনো সেকেন্ড চেয়ে নিচ্ছে স্পিকার, অর্থাৎ স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা পরিপূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছে না। সুতরাং স্পিকার, আজকের এই প্রস্তাবটি এই সংসদের গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। সংসদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা কোনো পয়েন্ট অফ অর্ডার এবং পয়েন্ট অফ প্রিভিলেজে যাব না, কিন্তু পয়েন্ট অফ ইনফরমেশন থাকবে। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে পয়েন্ট অফ ইনফরমেশনটি নেওয়ার জন্য, যেহেতু একটি শো ডিবেট, অনেক এখানে বিতর্কটি দেখছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে আমার ঠিক মনে হলো উনি এই বিগত 4 মাস আসলে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ সেটি দেখতে ইচ্ছুক না, তিনি বরঞ্চ ইচ্ছুক যে এই ফ্যাসিস্ট আমলে কি কি ঘটনা ঘটেছে তার উপর ভিত্তি করে একটি এই যে আমাদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে ইউটোপিয়া বলতে। কেন বলছি মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, উনি এমনিতে অন্যান্য যেই সকল দেশের উদাহরণ দিয়ে গেছেন, উনি ওনার বক্তব্যে একটা খুব সুন্দরভাবে বলে গিয়েছেন সেই সকল দেশ, এবং সেই সকল দেশ বলতে মাননীয় স্পিকার উনি শুধুমাত্র উদাহরণ দিলেন নর্থ কোরিয়ার বা ফিলিস্তিনের। কিন্তু লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আপনি যদি বাংলাদেশের মতো দেশ দেখেন, আপনি যদি সিরিয়ার দিকে দেখেন, এই মত প্রকাশের স্বাধীনতার জন্য এখানে কি পরিমাণ রিভলিউশন হচ্ছে বা আপরাইজিং হয়েছে, এবং তার ফলে বর্তমান সময়ে কি হচ্ছে। আমি প্রথমে আগে ওনার কিছু কথাতে চলে যাই সরাসরি। উনি যে আইনি জটিলতার কথা বললাম, কেন বললাম যে উনি আসলে প্রিভিয়াস সেই ফ্যাসিস্ট আমলকেই দেখছেন, বর্তমান সময়কে দেখছেন না। উনি ওনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, বর্তমান সময়ে যে সাইবার সিকিউরিটি বা আগে যেই মামলাগুলো দিয়ে সাধারণ জনগণকে হয়রানি করা হয়েছে, সেই আইনগুলো পরিবর্তনের জন্য অলরেডি কমিশন গঠন করা হয়েছে, এবং কিছুদিনের মধ্যে আশা করা যায় আমরা এইগুলোর পুনর্ভাবে যে সঠিক হওয়ার কথা তা দেখতে পাবো। এখন চলে যাই, তিনি শুধুমাত্র কর্তৃত্ববাদী শাসন বা হেট স্পিচের ক্ষেত্রে আমি ওনার বক্তব্য ক্লিয়ার না, কিন্তু কর্তৃত্ববাদী শাসন এই যে লক্ষ্য করুন, শুধুমাত্র কি সবগুলো, যেহেতু আমরা আন্তর্জাতিক সংসদে আজকে কথা বলছি, সব জায়গায় আমরা কর্তৃত্ববাদী শাসন দেখি মাননীয় স্পিকার না। এবং উনি যেখান থেকে শুরু করেছিলেন যে দলমত নির্বিশেষে আসলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকার কথা, কিন্তু সন্ধ্যা 6টায় বাড়ি ফিরতে হবে মাননীয় স্পিকার, এটা মত প্রকাশের স্বাধীনতা না। সন্ধ্যা 6টায় বাড়ি ফেরা আমাদের একটা কালচার হতে পারে মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা নাই। কেন এই কথাটি বললাম? একটি গ্রামের মেয়ে বা ছেলের ক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা বা তার লাইফ স্টাইল যেমন একটা আরবান ছেলে বা মেয়ের ক্ষেত্রে তা এক হয় না। সেই জায়গাতে একটা কালচারকে ধরে নিয়ে মত প্রকাশের স্বাধীনতা মাপতে গেলে আসলে অসুবিধা। এখন লক্ষ্য করুন, উনি আসলে বলে গিয়েছিলেন
পরিপূর্ণ সেই স্বাধীনতাটা না থাকলে সেটা আসলে ইউটোপিয়া হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আমি এখন আসলে মাসে 10,000 টাকা ইনকাম করি, কিন্তু আমার তো আসলে চাহিদা মাননীয় স্পিকার 20,000 টাকা। তার মানে আমি যেহেতু পরিপূর্ণ ইনকাম করতে পারছি না, তার মানে আমি যেই অর্ধেক অর্থাৎ 10,000 টাকা ইনকাম করি, এটাও কি মাননীয় স্পিকার ইউটোপিয়া? না মাননীয় স্পিকার, আমার 10,000 ইনকাম তো রিয়েল। সেই রকম আমরা বিশ্বাস করি এই মত প্রকাশের স্বাধীনতা যদি কোনো ক্ষেত্রে আংশিকও হয় আপনাদের কথা মতে, সেটিও আসলে ইউটোপিয়া না, সেটি বরঞ্চ বাস্তব। এখন লক্ষ্য করুন যে মত প্রকাশের স্বাধীনতা একটি চলমান প্রক্রিয়া। কেন বলছি? আজকে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি, আমার স্থান কাল পাত্র ভেদে সেটি পরিবর্তন হতে পারে, আমার মত প্রকাশের ধরন ভিন্ন হতে পারে। আজকের এই জেনারেশন হয়তো কয়দিন আগে নৌকায় ভোট দিয়েছে, কিন্তু এর পরবর্তী নির্বাচনে এসে নৌকায় ভোট দিবে না মাননীয় স্পিকার। এই যে আমার মতের পরিবর্তনটা, সেইখান থেকে আমরা দেখতে পাই যে আমাদের মতটা আসলে স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন হতে পারে। এখন লক্ষ্য করুন যে গণতন্ত্রের কথা বলি আমরা, এই গণতন্ত্রের উদ্ভব হলো কোথা থেকে? গণতন্ত্র উদ্ভব হয়েছে মাননীয় স্পিকার মানুষের মত প্রকাশের স্বাধীনতার অধিকার থেকে। এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখি যে গণতন্ত্র যে আমরা তার প্রথম স্তম্ভ ধরি, সংসদ একটি দেশের প্রথম স্তম্ভ মাননীয় স্পিকার। এই সংসদ কি মাধ্যমে হয়? জনগণের মত প্রকাশ করে একটি নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা মাননীয় স্পিকার। একটি দেশের ক্ষেত্রে তার চতুর্থ স্তম্ভ কি? সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমটা আসলে কি? মানুষের মত প্রকাশ করা, দেশের জনগণের মত প্রকাশ করা। একটি দেশের ক্ষেত্রে যখন সংসদ এবং সংবাদ মাধ্যম দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেই জায়গাতে যদি মত প্রকাশের স্বাধীনতা মাননীয় স্পিকার শুধু ইউটোপিয়াই হতো, তাহলে আসলে আমাদের প্রতিটা দেশ বা সব কিছুই আসলে ইউটোপিয়া হতো, তাহলে আমাদের এক্সিস্টেন্সটাও হয়তো মাননীয় স্পিকার ইউটোপিয়া বলতে হতো। কিন্তু না মাননীয় স্পিকার, আমরা যে এই যে সমাজের চিত্রটা বা সমাজকে আমরা রিফ্লেক্ট করি, সমাজের মিরর আমাদের এই মত প্রকাশের স্বাধীনতায় সংবাদ মাধ্যমগুলো, সেই জায়গাতে আমরা দেখতে পারি যে মত প্রকাশের স্বাধীনতা বিভিন্ন সময়ে এসে বিভিন্ন রকম হয়। আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময়ে তখন দেখতে পেরেছি যে আমরা কোনো মতামতই প্রকাশ করতে পারছি না, কিন্তু বর্তমান সময়ে সেই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমরা সামান্য মত প্রকাশ করার পরেও বলছি না আমাদের আরও চাই। এই কারণে এই চাওয়া পাওয়াটা মাননীয় স্পিকার সময়কাল ভেদে যখন পার্থক্য হয়, কিন্তু এই যে আমরা পারছি, এই পারাটাকে আমরা বাস্তবতা বলছি। এবং আরও একটি জিনিস লক্ষ্য করুন যে মত প্রকাশের স্বাধীনতাই কিন্তু সরকার গঠন করছে। আমরা শুধু বাংলাদেশ না, এই যে সিরিয়ার যে ঘটনাটা, যখন আমরা ফ্যাসিস্ট আমল দেখেছি এবং প্রতিটা দেশে মানুষ সবসময় এই জিনিসটা আকাঙ্ক্ষা করে মাননীয় স্পিকার, যদি এটা শুধুমাত্র ইউটোপিয়াই হতো, মানুষ কাল স্থান পাত্র ভেদে সবসময় এই জিনিসটা চাইতো না। আমরা দেখতে পারি যে সবসময় সব দেশের জনগণ এই মত প্রকাশের অধিকারটাকে চাচ্ছে। তাই আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতা কোনো ইউটোপীয় ধারণা নয়, বরং এটি বাস্তব এবং সকল মানুষের প্রাপ্য এই অধিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মত প্রকাশের স্বাধীনতা ইউটোপিয়া নয়, বাস্তবতা, এটা তাদের যুক্তি খণ্ডন করবেন মাননীয় সরকার দলীয় মন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। যখন মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া বলার পরে গত 4 মাসের কথা বলা হয়, ঠিক তখন আমার প্রশ্ন জাগে গত 4 মাসে যতগুলো হত্যাযজ্ঞ হয়, গত 4 মাসের ভিতরে যখন ইজতেমাকে কেন্দ্র করে 4 থেকে 5টা খুন হয়, এই যে মত প্রকাশের স্বাধীনতাকে কেন্দ্র করে হেট স্পিচগুলো ক্রিয়েট হয়, এই যে ভায়োলেশনগুলো ক্রিয়েট হচ্ছে, আজকে রিকশাওয়ালা থেকে শুরু করে আনসার থেকে শুরু করে প্রত্যেকেই স্টুডেন্টরা তাদের এসএসসি পরীক্ষার্থী অটোপাসের জন্য যে আন্দোলন করে, এই আন্দোলনগুলোকে আসলে কিভাবে দেখেন? এই মত প্রকাশের স্বাধীনতাটাকে আপনি কিভাবে দেখেন? এই মত প্রকাশের স্বাধীনতা যখন আপনার সোসাইটিতে ভায়োলেশন ক্রিয়েট করে, তখন আমরা বলি এই মত প্রকাশও কখনো আপনার সোসাইটির জন্য প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। এবং ঠিক এই জায়গাটাতে আপনি যখন এই ভায়োলেশনটাকে রোধ করার জন্য আপনি যখন বার্ডেন পুশ করেন, একটা বার্ডেন দিয়ে দেন যে এই বাউন্ডারির বাইরে আসলে তুমি মত প্রকাশ করতে পারবে না, ঠিক তখন আবার এটা ইউটোপিয়া হয়ে যায়, কারণ তখন আপনার মত প্রকাশের স্বাধীনতার বাইরে চলে যায়, মত প্রকাশের স্বাধীনতা আপনি পান না স্পিকার। ঠিক একই জায়গাটাতে আমরা আজকের বিতর্কে এইটা বোঝানোর চেষ্টা করব, যদি আপনাকে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, তাহলে সোসাইটিতে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হবে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। এবং এই জায়গাটাতে যখন আপনি বার্ডেন পুশ করবেন যে আপনার মত প্রকাশের স্বাধীনতার একটা লিমিটেশন থাকা দরকার, সেই লিমিটেশনকে কেন্দ্র করে বা আপনার ল অ্যান্ড এনফোর্সমেন্টকে কেন্দ্র করে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা পাবেন, সেই ক্ষেত্রে ইউটোপিয়াটা থাকে না, ইউটোপিয়া হয়ে যাবে স্পিকার। কারণ সেই ক্ষেত্রে আপনি
পূর্ণ মাত্রায় স্বাধীনতাটা পান না, আপনার স্বাধীনতার ভিতরে একটা বাউন্ডারি চলে আসে। এবং স্বাধীনতা বলতে আমরা বুঝি একটা পাখিতে সে ডানা মেলে ঝাপটা হবে, তার যখন যেখানে ইচ্ছা সে তখন সেখানে যাবে। সেই জায়গাটাতে আমাদের সমস্যা, এবং সেই জায়গাটাতে আমরা আজকে বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া। মত দেখেন, আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করি যে কর্তৃত্ববাদী শাসনামলে কেন হচ্ছে গিয়ে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া। কর্তৃত্ববাদী শাসনামলে আপনি চিন্তা করে দেখেন, যে কোনো উপনিবেশিক কান্ট্রি বা যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে কোনো জনগণই পারে না পূর্ণ মাত্রায় মত প্রকাশ করতে। এবং গণতান্ত্রিক দেশের কথা যে বলবেন, পুরা বিশ্বে এখন পর্যন্ত কয়টা দেশে প্রপার গণতন্ত্র কায়েম হয়, এইটা আপনারা যদি বলে যেতে পারেন যে কয়টা দেশে প্রপার গণতন্ত্র চলতেছে, কয়টা দেশে আসলে জনগণ মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে। আপনি যদি কোনো একটা নিউজ রিপোর্ট দেন, সেই নিউজ রিপোর্টে হয়তো বা নরওয়ে, ইউকে এদের কথা আসবে, বাট আমরা আপনাকে দেখাই যাব নরওয়েতেও আসলে মত প্রকাশের স্বাধীনতা নাই। সেখানেও ধর্মবিদ্বেষী, ধর্মীয় গোড়ামি, কুসংস্কারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে লুটে নিয়েছে আইন প্রণয়নকারীরা। এবং একই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন ইউএসএর দিকে, যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যাকে আমরা দেখি আমাদের আইডল হিসেবে, যাদেরকে আমরা মনে করি যে তারা বোধহয় মত প্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা দেয়, কিন্তু আমরা দেখি এই ইউকে, এই যুক্তরাষ্ট্র আসলে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেয় না। তারাও হচ্ছে গিয়ে বহির্বিশ্বকে নিয়ন্ত্রণ করে, বহির্বিশ্ব নিয়ন্ত্রণ করে, তারা আসলে বহির্বিশ্বকে পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতা দিতে দেয় না। আপনি চিন্তা করে দেখেন না প্যালেস্টাইনের কথা, প্যালেস্টাইনে এত এত জনগণ মারা যাচ্ছে, কেন আপনি তাদের মত প্রকাশের পরেও তাদের স্বাধীনতা নিষেধ করতে পারছেন না? কেন আজকে সেই হত্যাযজ্ঞ বন্ধ করতে পারছেন না? কারণ সেইখানে এই ইউকের মতো যে দেশগুলো আছে তাদের একটা আবছা একটা ছায়া আছে, যে ছায়ার কারণে আসলে ইসরায়েল যে শক্তিটা পায়, এবং প্যালেস্টাইন চাইলেও পারে না তাদের বিরুদ্ধে স্টেপ নিতে। এবং এই জায়গাটা থেকে আমরা প্রমাণ করতে চাই না স্পিকার, যে হয়তো বা ন্যাশনালি একটা দেশের জায়গা থেকে, একটা দেশের পলিটিক্সের মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারেন যে আপনার দেশের জনগণকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি প্যালেস্টাইনের কথা চিন্তা করেন, প্যালেস্টাইনের গভর্নমেন্ট প্যালেস্টাইনকে এইটা বলে না যে তুমি কোনো কথা বলতে পারবা না, অর্থাৎ তার পূর্ণ স্বাধীনতা তার সরকার তাকে দিয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে সে আসলে মত প্রকাশের স্বাধীনতাটা পায় না, যেখানে কিনা, বা সে আসলে হিউম্যান রাইটসের স্বাধীনতাটা পায় না, যেখানে কিনা সে আসলে পূর্ণ স্বাধীনতাটা পায়। অর্থাৎ স্পিকার, আপনি ন্যাশনালি চিন্তা করেন আর গ্লোবালি চিন্তা করেন, যখন আপনি বিশ্ব সংসদে দাঁড়িয়ে চিন্তা করবেন, তখন মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র কেবলমাত্র একটি ইউটোপিয়ায়। স্পিকার, আপনি দেখেন হেট স্পিচের কথা, আপনার সোসাইটিতে টিকটকার থেকে শুরু করে যে কোনো এই সোশ্যাল মিডিয়া, রিলস, বিভিন্ন কিছু নিয়ে আপনি যে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা থেকে বুলিং করছেন, আমার জায়গা থেকে আমি যখন একটা মত প্রকাশ করছি, এবং আপনার জায়গা থেকে আমার এই স্বাধীনতাটাকে নিয়ে আপনি যখন বুলিং করতেছেন, ঠিক তখন আসলে আমার স্বাধীনতায় হ্যাম্পার হয়। স্পিকার, আপনি চিন্তা করে দেখেন না আব্দুল আল মতিনের কথা, আন্দোলনের সময় এই জনগণ কতই না তাকে সাড়া দিয়েছে, কিন্তু আন্দোলনের পরবর্তীতে তিনি যখন এলজিবিটিকিউকে সাপোর্ট করে, ঠিক আমরা কিন্তু তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়েছি, তার বিরুদ্ধে আমরা হেড স্পিচ দিয়েছি, তাকে নিয়ে বুলিং করেছি, বিভিন্ন কথা বলি, এবং আমরা অনেকেই হয়তো এই জেনারেশন তাকে এখন পছন্দ করে না। এই যে অন্যের মতকে সম্মান না করার যে প্রবণতা এই তরুণ প্রজন্মের ভিতরে, এই জায়গাটাতে আমাদের সমস্যা, এবং এই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র একটি ইউটোপিয়া। স্পিকার, দেখেন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা আপনার সোসাইটিতে এত বেশি ধর্মীয় গোড়ামি। স্পিকার, এই ধর্মীয় গোড়ামির কারণে আপনার না আছে হিন্দুদের ভিতরে কোনো একটা নির্দিষ্ট জোটের ভিতরে একটা কমিউনিটি, যেটার ভিতরে অনেক বেশি ঐক্য আছে, মুসলিমদের ভিতরে একটা ঐক্য আছে এমন বলতে পারবেন না, মুসলমানদের ভিতরে অনেক বেশি হচ্ছে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে আছে, এবং একজন আরেকজনের মতকে সম্মান করে না। প্রত্যেকটা দল মনে হয় আলাদা আলাদা ধর্মে বিশ্বাস করে, শিয়া সুন্নিকে পছন্দ করে না, হেফাজত খেলাফতকে পছন্দ করে না। এই যে একটা নিজেদের ভিতরে যে ক্ল্যাশগুলা, এই ক্ল্যাশটাকে আসলে আমাদের দেখতে হবে। স্পিকার, সুতরাং এই জায়গাগুলো থেকে আপনি চিন্তা করলেও মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র কেবলমাত্র একটি ইউটোপিয়া, এটাকে বাস্তবায়ন করা সম্ভব না। ধন্যবাদ মন্ত্রী, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় উপনেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রথমেই তাদের কিছু বক্তব্য খণ্ডন করতে চাই। মাননীয় স্পিকার, সে বলল যে মঞ্জুর আল মতিনের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নাকি পরে আমরা কথা তুলেছি, তাকে আমরা হেট করেছি, এই কিছু কথা তিনি বললো, কিন্তু মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি মত প্রকাশের স্বাধীনতা মানে কোনো ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করা কিংবা মানুষের মধ্যে কোনো ভুল তথ্য ছড়ানো না। মত প্রকাশের স্বাধীনতা মানে আমরা গঠনতান্ত্রিক আলোচনা করব, মানুষের মধ্যে কিছু ইনফরমেশন দিব যেগুলো আমরা একদম গণতান্ত্রিক ওয়েতে হবে। এখন এই মত প্রকাশের স্বাধীনতা যদি কেউ ভুলভাবে উপস্থাপন করে, তখন মাননীয় স্পিকার সেক্ষেত্রে আমরা প্রোটেস্টটা করতেই পারি। মাননীয় স্পিকার, এখন মাননীয় স্পিকার, আজকের এই জায়গায় আমরা বিতর্কটা করছি, এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমাদের 5ই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে, যেখানে আমাদের সিরিয়ায় আসাদের অবসান ঘটেছে, এই যে মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে আমরা অভ্যুত্থানগুলো পেয়েছি, এর মাধ্যমে মাননীয় স্পিকার আমরা স্পষ্টভাবে আমাদের বিতর্কে দেখিয়ে দিয়ে যাব
মত প্রকাশের স্বাধীনতা ইউটোপিয়া, তারা বলছে নিচ্ছি না, মত প্রকাশের স্বাধীনতা ইউটোপিয়া, তারা তাদের বক্তব্যে, তারা তাদের ওয়ার্ডে দেখিয়ে দিয়ে গিয়েছে যে মত প্রকাশের স্বাধীনতাটা সম্পূর্ণ অবাস্তব, যেগুলো এক্সিস্ট করে না এবং যেগুলোকে এক্সিকিউট করা কোনোভাবেই পসিবল না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই মাননীয় স্পিকার, যখন আমাদের এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ঘটে, একটি লেজুর ভিত্তিক শাসক আমলকে আমরা ছাড়িয়ে ফ্যাসিস্ট আমলকে উৎখাত করে আমরা যখন এই জায়গায় আসতে পারি, মাননীয় স্পিকার আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা এই জায়গায় এক্সিস্ট করে। এছাড়াও মাননীয় স্পিকার আমাদের অন্তর্বর্তীকালে বলুন, যদি মত প্রকাশের স্বাধীনতা থাকতোই তাহলে জুলাই অভ্যুত্থান বা সিরিয়ার আসাদকে কেন্দ্র করে যেই আন্দোলন, এই আন্দোলনগুলাই কেন হয় আসলে মত প্রকাশের স্বাধীনতা যদি থাকতো? মাননীয় স্পিকার, মত প্রকাশের স্বাধীনতা এক্সিস্ট করবে এবং এই মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করব এবং এই মত প্রকাশের স্বাধীনতাগুলো যেন ভালোভাবে পরিচালিত হয় সেই কারণে নতুন নীতিমালা প্রণয়ন করব এবং এই মত প্রকাশের স্বাধীনতা আমরা লড়াই করে অর্জন করব, যার কারণে সিরিয়ার মতো আন্দোলন হয়েছে, যার কারণে জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলন হয়েছে। এছাড়া মাননীয় স্পিকার আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন আমরা যদি 5ই আগস্টের পরের দৃশ্যটা চিন্তা করি, অন্তর্বর্তীকালীন সরকার এসেই তিনি কিন্তু সাইবার আইন নিরাপত্তা নীতি প্রণয়ন করেছে। এছাড়াও তিনি কিন্তু যে গণতন্ত্র কমিশন সেটাও কিন্তু সংস্কার করছে। এছাড়াও মাননীয় স্পিকার আপনি দেখেন, অন্তর্বর্তীকালীন কিন্তু সংবাদপত্রেরও স্বাধীনতা নিশ্চিত করছে। এখন মাননীয় স্পিকার এই যে 5ই আগস্টের পরে, 5ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তিনি কিন্তু এই যে সংবাদপত্রের যে নির্বাক যে কথা বলার স্বাধীনতা, সেটাতে কিন্তু তিনি হস্তক্ষেপ করেনি এতদিনে। এছাড়াও মাননীয় স্পিকার আপনি দেখেন, যদি এই যে ফ্যাসিস্ট আমলের আগে এখন পর্যন্ত যদি মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জরিপ করা হয়, তাহলে মাননীয় স্পিকার 60% মানুষ বলেছে যে মত প্রকাশের স্বাধীনতাটা বেড়েছে মাননীয় স্পিকার। এছাড়া মাননীয় স্পিকার আপনি দেখেন, এই যে আপনার একটি দেশের গণতন্ত্র কিভাবে পরিচালিত হবে যদি সেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং সম্পূর্ণ মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার আপনি গণতন্ত্রটা পরিচালিত হবে। এছাড়া মাননীয় স্পিকার আপনি দেখেন, এই যে তরুণ মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে কিন্তু মাননীয় স্পিকার তরুণ প্রজন্মের যে ক্ষমতায়ন সেটাও কিন্তু মাননীয় স্পিকার হচ্ছে, যার ফলে কি হয়েছে, এই যে আমাদের একটি আন্দোলন, এই আন্দোলন কিন্তু একটি চলমান সামাজিক একটি আন্দোলনের অংশ। এই ধারাবাহিকতা, এই যে চলমান সামাজিক আন্দোলন, এগুলা কিন্তু আপনার যে মত প্রকাশের স্বাধীনতা মাননীয় স্পিকার সেগুলাকে কিন্তু নিশ্চিত করে মাননীয় স্পিকার। এছাড়া মাননীয় স্পিকার আপনি দেখেন, এই যে আন্দোলনের পরে যে সরকার মত প্রকাশের স্বাধীনতা একটি নতুন যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা হচ্ছে যে গণমাধ্যম যে আইন সংশোধন করেছে, তারপর তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু আমাদের যে অবাধ স্বাধীনতা সেটা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার তারা বলছে আমরা আগে কথা বলতে পারতাম না, এটা সেটা অনেক কথা বলে গেছে, কিন্তু মাননীয় স্পিকার আমাদের একটু দেখতে হবে এই ঘটনাগুলো ঠিক কখন ঘটতো। সেটা 5ই আগস্ট সেই লেজুর ভিত্তিক শাসন, সে ফ্যাসিস্ট আমল, সেই তখন হতো। কিন্তু এখন মাননীয় স্পিকার আমরা যদি চিন্তা করি, এখনকার যে মানুষের মত প্রকাশের স্বাধীনতা সেটা কিন্তু মাননীয় স্পিকার অবাধে, মাননীয় স্পিকার বিভিন্ন দলের যে ভালো খারাপ সেগুলো কিন্তু মাননীয় স্পিকার তারা অবাধে বলতে পারছে। মাননীয় স্পিকার ঠিক এই জায়গাতে আমরা বলবো যে মত প্রকাশের যে ধারণাটা এটা কোনোভাবেই ইউটোপিয়া নয় মাননীয় স্পিকার, এটা বাস্তব করা সম্ভব। যদি এটা বাস্তব করা সম্ভব না হয় মাননীয় স্পিকার, তাহলে তার জন্য আমরা আন্দোলন করব, আমরা নতুন নীতি সংস্কার করব, নতুন নীতি মালা প্রণয়ন করব, কিন্তু মাননীয় স্পিকার এটা কখনোই অবাস্তব ধারণা হতে পারে না মাননীয় স্পিকার। সুতরাং মাননীয় স্পিকার আমরা মনে করছি যে মত প্রকাশের স্বাধীনতা কখনোই একটি ইউটোপিয়া নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার নির্বিরোধী দলীয় উপনেতাকে। আমন্ত্রণ জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য। ধন্যবাদ স্যার। স্যার, আজকের বিতর্কে তাদের যে সমস্যাটা ছিল, তারা খুবই ন্যারো ডিবেট করছে। ন্যারো ডিবেটটা এরকম ছিল যে তারা বিগত 4-5 মাসে কি হয়েছে সেটাকে কেন্দ্র করে পুরো ডিবেটটা করে গেছে। এদিক দিয়ে আমরা দেখাইছি যে ওয়ার্ল্ডে কি হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা ওয়ার্ল্ডে আছে কি নাই, আমরা বিভিন্ন দেশের এক্সাম্পলও দেখাইছি। স্যার, আপনি যদি সেই হিসেবে চিন্তা করেন যে অ্যাকচুয়ালি মত প্রকাশের স্বাধীনতা বলতে যে জিনিসটা আছে এটা অ্যাকচুয়ালি স্বাধীনতা না, এটা একটা আইওয়াস এবং এটা কল্পনার মতো, যে কারণে আমরা বলতেছি যে এইটা একটা ইউটোপিয়া। তারপর স্যার দেখেন, তারা ন্যারেটিভটা এভাবে করতে যে তারা ধরে নিয়েছে যে মত প্রকাশের স্বাধীনতা নাই, কিন্তু মত প্রকাশের আংশিক স্বাধীনতা আছে, সেই আংশিক স্বাধীনতাকে তারা বাস্তবিক রূপে দেখতেছে, তাই মত প্রকাশের স্বাধীনতা তারা ধরে নিতে। দেখেন, এই আংশিক স্বাধীনতাটা কখনো স্বাধীনতা না। তারপরে দেখেন, আমরা কখনো মানুষ হিসাবে যেরকম আংশিক মানুষ হই না, আমাদের অধিকারটাও তেমন আংশিক স্বাধীনতাটা কখনো স্বাধীনতা হিসাবে আমরা পেতে পারি না।
দেখেন আপনার অধিকারটা যদি হয় আংশিক, আপনি তখন প্রপার ওয়েতে আপনার যে বেঁচে থাকার যে লড়াই ওইটা আপনি করতে পারতেছেন না। এখান দিয়ে মানুষ স্পিকার আমাদের ক্ষেত্রে দেখেন স্যার, ইউটোপিয়ার চিন্তাটাই আপনি করেন, যখন ইউটোপে নিয়ে আপনি চিন্তা করবেন, ইউটোপিয়ার এই পুরো কনসেপ্টটা আসছিল আপনার হচ্ছে যে প্লেটোর রিপাবলিক এবং থমাস মোরের ইউটোপিয়ার বইগুলো থেকে। ওখানে মানুষ স্পিকার দেখাইছে যে মানুষদের মাঝে হচ্ছে 3 ধরনের শ্রেণী থাকে, যেরকম শাসক, সৈনিক, শ্রমিক। এখানে শাসকরা নাকি সব ধরনের হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করবে, সত্যের অনুসন্ধান করবে, এবং শ্রমিক এবং সৈনিক অর্থাৎ সাধারণ মানুষ কোনো রকম সিদ্ধান্তের অংশগ্রহণ করতে পারে না। যার ফলে দেখা যায় যে ইউটোপিয়ার মধ্যেই কিন্তু মত প্রকাশের স্বাধীনতা একটা ইউটোপিয়া। মানুষ স্পিকার এখানে আরও চিন্তা করেন যে এখানে দেখানো হইতে আরও যে সমাজবাদী এবং ধর্মীয় সহনশীলতার কথা। আপনি যদি সমাজবাদী শাসন ব্যবস্থা মেনে নেন এবং ধর্মীয় সহনশীলতার কথাও মেনে নেন, তাহলে ইন এ সেন্স আপনার এই মত প্রকাশের স্বাধীনতাটা অ্যাকচুয়ালি স্বাধীন হিসেবে প্রকাশ পাচ্ছে না। যার ফলে ইন এ সেন্স ইউটোপিয়ার মধ্যেও আপনার হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা বলতে এটা কিছু থাকে না। তারপর মানুষ স্পিকার আমরা দেখাইছি যে মত প্রকাশের স্বাধীনতা অ্যাকচুয়ালি কেন নাই বা কেন এটা বাস্তব না। আমাদের বাস্তব জীবনে, রিয়েলিস্টিক জীবনে আমরা দেখাইছি যে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়, যার ফলে আমরা উদাহরণ দিচ্ছি যে সংসদে নিজ দলের বিরুদ্ধে আপনারা অবস্থান করতে পারতেছেন না। তারপরে আইনি জটিলতা রয়েছে যে কারণে আপনি মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছেন না। যেমন আপনি বর্তমানে চাইলে একটা কথা বলতে পারেন না, যার ফলে আপনার যদি তাও বলেন দেখা যেতে পারে যে তার ফলে আপনাকে জেলে পাঠানো হইতে পারে। তারপর মানুষ আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের রয়েছে নৈতিক এবং ধর্মীয় প্রতিবন্ধকতা, যার ফলে আপনি চাইলে একটা কথা বলতে পারেন না। যদি না আপনি বলেন হয়তো বা ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আপনাকে শোষণ করা হবে, যার ফলে আপনি বলতে পারেন না যে মত প্রকাশের স্বাধীনতা অ্যাকচুয়ালি আছে। মানুষ দেখেন তাদের ওয়ার্ল্ডে যদি মত প্রকাশের স্বাধীনতাটা অ্যাকচুয়ালি বাস্তব হতো তাহলে কি কি প্রবলেম হতো। মত প্রকাশের স্বাধীনতা বাস্তব হইলে ঘৃণা, অসহিষ্ণুতা, তারপর হেট স্পিচ, হুমকির মতো ঘটনাগুলো ঘটতো, যার ফলে আপনার এই ওয়ার্ল্ডটা বসবাসের অযোগ্য হয়ে যেত। মিথ্যাচার, ভুল তথ্য প্রচার হতো, যার ফলে মানুষ যা খুশি তাই বলতে পারতো এবং হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতাটা অ্যাকচুয়ালি থাকতো না। এর ফলে পারিবারিক, রাজনৈতিক, সামাজিক যে নিরাপত্তা বলতে কিছু থাকতো না। মানুষ চাইলেই তার নিরাপত্তা, একজনের নিরাপত্তা আরেকজন ফাস্ট করে দিতে পারতো। এবং এর ফলে মত প্রকাশের স্বাধীনতা যদি অ্যাকচুয়ালি বাস্তব হইতো তাহলে অন্যের মত প্রকাশের যে স্বাধীনতা, একজন মানুষ চাইলে ওইটা নিজে যা খুশি তা বলে ওইটা গ্র্যাব করে নিতে পারতো, এবং অন্যের মত প্রকাশের স্বাধীনতা ভীতি প্রদর্শন এবং অসম্মানী অধিকার হরণের মাধ্যমে তারা ধামাচাপা দিয়ে ফেলতো। মানুষের এই দিক থেকে আপনি চিন্তা করতে পারেন যে সর্বোপরি আপনার পৃথিবীতে একটা কাওস, হেট্রেড এবং অস্থিরতা সৃষ্টি হতো যদি মত প্রকাশের স্বাধীনতা অ্যাকচুয়ালি বাস্তব হতো। সেক্ষেত্রে মানুষেরা আমরা বলি যে মত প্রকাশের স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ মানবাধিকার হলেও এটা স্বাধীন নয়। আপনি স্বাধীনভাবে এটাকে ধরে নিতে পারেন না, এবং এর অভাব, এটাকে যদি আপনি অবাধভাবে প্রচার করেন, এটা যদি অবাধ থাকতো তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিত, যেমন আইনি, নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস, নিরাপত্তা এবং হচ্ছে যে অধিকারের উপর ভিত্তি করে এর উপর একটা বার্ডেন এবং লিমিটেশন ক্রিয়েট হয়। আপনি যখন এই বার্ডেন এবং লিমিটেশনটা মত প্রকাশের স্বাধীনতার উপরে আপনি কন্ট্রোল করে দিচ্ছেন, তখন এইটা লিমিটেড হয়ে যাচ্ছে, এবং যখন এটা লিমিটেড হয়ে যাচ্ছে তাদের কথাই ধরি যে এটা আংশিক হয়ে যাচ্ছে। মানুষকে ফার্স্টেই বলেছি যে আংশিক স্বাধীনতা কখনো স্বাধীনতা নেই। যেহেতু আপনি আংশিক স্বাধীনতা দিচ্ছেন, অর্থাৎ ইন এ সেন্স আপনি মত প্রকাশের স্বাধীনতাটা দিচ্ছেনই না। যেহেতু আপনি মত প্রকাশের স্বাধীনতা দিচ্ছেনই না, এটাকে আপনি একটা আইওয়াস বা ইউটোপিয়া হিসাবে ধরে নিতে পারেন। মানুষকে ইউটোপিয়াটা অ্যাকচুয়ালি কি? ইউটোপিয়া মানে হচ্ছে যে একটা কল্পনা। অর্থাৎ আপনি যখন দেখেন যে আপনি আংশিকভাবে একটা মত প্রকাশের স্বাধীনতা কাউকে দিচ্ছেন, অর্থাৎ অধিকারটা আপনাকে হাফ দিচ্ছেন, এটাকে আপনি কল্পনা হিসেবেই ধরে নিতে পারেন। এবং এই কল্পনার দিক থেকে আমরা মনে করি যে আমাদের এই বাস্তব জীবনে মত প্রকাশের স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আমাদের পক্ষে বিতর্কিত গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য। এই পর্যায়ে গঠনমূলক পর্ব সর্বশেষ বক্তা মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য। হ্যালো স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পিকার, আমাদের এই সংসদে মত প্রকাশের স্বাধীনতার যে ধারণা নিয়ে আলোচনা হচ্ছে, এই ধারণাটি একটু ভুলভাবে আলোচনা হচ্ছে। আলোচনার অংশে আমরা এই ভুলটা পরিষ্কার করবো একটু পরে। তবে যেই আলোচনাতে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে, একদম সর্বশেষ বক্তা বলার চেষ্টা করছেন যে মত প্রকাশের স্বাধীনতা বলে আসলে কিছু হয় না।
মত প্রকাশের স্বাধীনতা বলে কিছু হয়, এটার প্রমাণ একটু আগেই সংসদে হয়েছে, যখন আমাদের মতো চুনোপুটি বিতার্কিকরা যুক্তরাষ্ট্রের সমালোচনা করার সাহস পাচ্ছে। মত প্রকাশের স্বাধীনতা যে এক্সিস্ট করে এই ওয়ার্ল্ডে, এটির বড় প্রমাণ হলো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, তারা প্রেস রিলিজ দিয়ে তাদের মতামত প্রকাশ করছে, আর আমরা সবাই এখানে প্রসিদ্ধ। তার মানে মত প্রকাশের স্বাধীনতাকে যতখানি নিষিদ্ধ, যতখানি কল্পনা প্রসূত বলে সরকার দল দাবি করার চেষ্টা করছেন, সেটি আসলে সত্য না। মত প্রকাশের স্বাধীনতার উপর একটা দায় চাপানোর চেষ্টা শুরু থেকে সরকার দল করছেন। সেই দায়টা হচ্ছে এরকম যে, দেখেন, আপনি যদি আমাকে বলতে দেন যে আপনি দেখতে কালো, তাহলে আমি তো আপনাকে একটা ঘুষি মারতে পারি। মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্য হলো আমি বলবো আপনি কালো, এই কালো বলতে দেওয়া। এটি হেড স্পিচ হলো নাকি আপনাকে প্রশংসাসূচক বক্তব্য হলো, মত প্রকাশের স্বাধীনতার উদ্দেশ্য কিংবা লক্ষ্য এটি না। এখন আপনি যদি সভ্য মানুষ হিসেবে মত প্রকাশের স্বাধীনতার প্রয়োগটি সভ্যভাবে করতে পারেন, অথবা যদি না করতে পারেন, এই সম্পূর্ণ দায় ব্যক্তির নিজের উপর বর্তায় অথবা গোষ্ঠীর উপর বর্তায়। তার মানে এটি না যে মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করতে হবে। আমার মনে হয় সংসদে মত প্রকাশের যে ধারণাটি, এটি পরিষ্কার করতে পেরেছি। মানুষ স্পিকার, এবার পুরো বিতর্কে প্রবেশ করার চেষ্টা করি। পুরো বিতর্কে আজকে সরকার দলের যে আলোচনা, আমরা কেন আজকে বিতর্কটা বিরোধী দল জেতে, সবার আগে একটু পরিষ্কার করি। প্রথমত, সরকার দল আজকে বলে গেছে যে তারা আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে বিতর্ক করবেন। সেই বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের উদাহরণ কি ছিল? তাদের উদাহরণ ছিল হচ্ছে নর্থ কোরিয়া, এবং তারা আরও কিছু বিক্ষিপ্তভাবে অন্যান্য রাষ্ট্রের উদাহরণ আনার চেষ্টা করেছেন। তবে তারা ওই রাষ্ট্রগুলোকে খুব উল্লেখযোগ্য হিসেবে প্রকাশ করেন নাই, হয়তো সঙ্গত কারণেই করেন নাই। কারণ বিগত সরকারের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন অবশ্যই, তখন তিনি বলার চেষ্টা করছিলেন যে আমরা যুক্তরাষ্ট্রে যাব না, অনেকগুলো নদী সমুদ্র পার হয়ে যাওয়া যায়। এবং মজার ব্যাপারে এর এক সপ্তাহ পরেই তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে যান, এবং যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই তিনি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেন। এটি হলো মত প্রকাশের স্বাধীনতা। মান স্পিকার, মত প্রকাশের স্বাধীনতার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে অ্যালিগেশনটি আনা হচ্ছে, সেই অ্যালিগেশনের জলজ্যান্ত প্রমাণ বিগত সরকারের প্রধানমন্ত্রী নিজেই রেখে গেছেন। মান স্পিকার, আপনারা বলার চেষ্টা করছেন যে ধর্মীয় স্বাধীনতা এবং অন্যান্য শৃঙ্খলার অভাব। আপনি জানেন যে আইন শৃঙ্খলার বিভিন্ন অবনতি হতে পারে, এই জন্য আমরা মত প্রকাশের স্বাধীনতাকে অনেক সময় বন্ধ করতে চাই বা সীমিত করতে চাই। লকডাউনের মতো সীমিত পরিসরের কিছু মত প্রকাশ করবার কিছু শৃঙ্খলা তৈরি করতে চাই। আবার বলি, এটি সভ্যতার শৃঙ্খলার প্রয়োজনে করা। সভ্যতার শৃঙ্খলার প্রয়োজনে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে, সেটি মত প্রকাশের স্বাধীনতার যে ধারণা, সেই ধারণা তৈরি করেনি। এটি সভ্যতার প্রয়োজনে সৃষ্টি হয়েছে। তার মানে সভ্যতার প্রয়োজনে, মানব সভ্যতার প্রয়োজনে আপনারা নিজেদের বেঁচে থাকার জন্য যে নীতিমালা প্রণয়ন করছেন, সেই নীতিমালার দায়টি আপনি মত প্রকাশের স্বাধীনতার মতো একটি ইন্ডিপেন্ডেন্ট পলিসিতে প্রয়োগ করতে পারেন না। স্পিকার, আজকে সরকার দল বলার চেষ্টা করছে কর্তৃত্ববাদী শাসনের কারণে আজকে মত প্রকাশের স্বাধীনতা, আপনার প্রশ্নটি নিশ্চয়ই নেব, মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছে। আমরা মনে করি কর্তৃত্ববাদী শাসন আছে বলে মত প্রকাশের স্বাধীনতা বারবার উঠছে। আমরা এটি আশা করি না যে ফ্যাসিস্ট সরকার বারবার বাংলাদেশের ক্ষমতা দখল করবে, কিন্তু আমরা এটি প্রমাণ পেয়েছি যে ফ্যাসিস্ট সরকার আছে বলেই আজকে সিরিয়াতে ফ্যাসিস্ট আছে বলেই আসাদের বিরুদ্ধে আন্দোলন হয়, এবং একটি খেটে খাওয়া মানুষ তার প্রতিবাদ মুখর কণ্ঠে তার কথাটি তুলে ধরে। এই যে আজকে 5ই আগস্টের যে ঘটনা প্রবাহ, সেই 5ই আগস্টের যে 15 বছরের দুঃশাসনের কথা আমরা সবাই জানি। সেই দুঃশাসনে আমাদের বাক স্বাধীনতা ছিল না, কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা সেই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি একটি বড় সংগ্রামের মধ্যে দিয়ে। আমরা মনে করি কর্তৃত্ববাদী শাসনের মধ্যেও উৎসেও, আমি প্রশ্ন নিব আপনার, আপনি প্রশ্নটি করতে পারেন। বিতর্কটা যখন ইউটোপিয়া নিয়ে, মত প্রকাশ স্বাধীনতা একটা ইউটোপিয়া, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ণমাত্রার মত প্রকাশের স্বাধীনতা ইমপ্লিমেন্টেশন করা পসিবল কিনা বা এটার ফিজিবিলিটি আদৌ আছে কিনা, এটি একটু প্রমাণ করে যাবেন। এক কথায় উত্তর হলো অবশ্যই আছে। কি আছে একটু পরে বলছি। ইউটোপিয়ান ধারণা আজকে আমরা যে বিরোধী দল পুরো সময় ধরে বলার চেষ্টা করছে, আংশিক স্বাধীনতা নিশ্চিত করবার চেষ্টা করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আংশিক বলতে আপনারা সাধারণত একটি ডিমকে অর্ধেক করলে যে আংশিক, মত প্রকাশের স্বাধীনতার আংশিক একটু ভিন্ন, সেটি একটু ব্যাখ্যা করছি। মত প্রকাশের স্বাধীনতা একটি খুবই টেকসই একটি প্রক্রিয়া। এটি যদি মনে করা হয় তাহলে এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা বিশ্বাস করি বিরোধী দল থেকে মত প্রকাশের স্বাধীনতা একটি চলমান প্রক্রিয়া, এবং সেই চলমান প্রক্রিয়ায় আপনি যদি আংশিক নিশ্চয়তাও পান, এটি আপনাকে কোথাও না কোথাও গিয়ে একটা নিশ্চয়তা দিবে। যেই নিশ্চয়তা আপনাকে 5ই আগস্ট দিয়েছে, যেই নিশ্চয়তা কয়েকদিন আগে সিরিয়া দিয়েছে। শহীদুল আলমকে যখন গ্রেপ্তার করা হয় তার ছবির অপরাধে, তারপরেই বাংলাদেশের তরুণরা কিন্তু তাকে বের করে আনতে পেরেছে কারাগার থেকে। তার মানে আপনি আপাত দৃষ্টিতে মত প্রকাশের
প্রকাশের স্বাধীনতাকে এমনটি মনে হলো, ইউটোপিয়ান মনে হলো, কাল্পনিক মনে হলো, কোনো না কোনো ঘটনা প্রভায় গিয়ে ওই মত প্রকাশের স্বাধীনতাই কোনো সংগ্রামকে, বিপ্লবকে রূপান্তরিত করছে। আমার মনে হয় যে এই পুরো সংসদে এটি প্রমাণিত, মত প্রকাশের স্বাধীনতা খুবই বাস্তব, খুবই প্রয়োগী, এটি কোনোভাবে ইউটোপিয়ান না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যকে। এরই মাধ্যমে আমাদের গঠনমূলক পর্ব শেষ হলো। এ পর্যায়ে যুক্তি খণ্ডনে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মাননীয় স্পিকার, চলুন আজকের এই প্রোগ্রাম শেষে আমরা আকাশপথে করে নিজেদের ডানায় ভর করে বাড়ি ফিরবো। কেন মাননীয় স্পিকার এই কথা বলছি? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়, মত প্রকাশ করলে তো হেট স্পিচ, মারামারি এত কিছু হয়, তেমন তো রাস্তাতে বেরোলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, তো আকাশপথে যেতে হবে। দেখুন মাননীয় স্পিকার, আমরা যেমন রাস্তার সম্পূর্ণ অংশ ফুটপাতে চাইলেই নিজের গাড়ি উঠিয়ে দিতে পারবো না, তেমনভাবে মত প্রকাশ করলে যদি আমার ন্যাশনাল সিকিউরিটির থ্রেট থাকে, সেই মত প্রকাশ আমি করতে পারবো না মাননীয় স্পিকার। এখন আমাদের সরকারি দল থেকে তারা পুরো বিতর্ক করেছেন এই যে ন্যাশনাল সিকিউরিটির কারণে কিছু সীমাবদ্ধতার কথা বলা হয়েছে মত প্রকাশে, ওনারা সেই জায়গাটিকেই বলছেন না, তাই মত প্রকাশ আসলে ইউটোপিয়া। তাহলে মাননীয় স্পিকার, আজকে আমাদেরকে কোনোখান থেকে একটা ডানা আবিষ্কার করে ডানায় যেতে হবে, যদিও আকাশপথে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বাড়ি কিভাবে ফিরবো আমার জানা নাই মাননীয় স্পিকার। এখন লক্ষ্য করুন, তারা এই যে বারবার অ্যাবসোলিউট একটা চাহিদার কথা বলছেন। আমি শুরুতেই বলেছি আমার ইনকাম 20,000 না, আমার 10,000 টাকাকেও আপনারা বানিয়ে দিয়েছেন ইউটোপিয়া। এই বিতর্ক তো মাননীয় স্পিকার একটা ইউটোপিয়া, লেখা আছে চায়ের কাপে ঝড়, চা কই আর ঝড় কই মাননীয় স্পিকার। তাদের এই পুরো বিষয়টি, তারা যে অ্যাবসোলিউটের কথা বলছেন মাননীয় স্পিকার, এটাই মূলত সমস্যা। কোনো কিছু আসলে এই পৃথিবীর অ্যাবসোলিউট হয় না, তাহলে আমার আপনার এক্সিস্টেন্স মাননীয় স্পিকার ইউটোপিয়া হয়ে যেত। আরও লক্ষ্য করুন, তারা যে বিদেশের উদাহরণ দিয়ে গেলেন, তারা কি দেখতে পান না যে গণতান্ত্রিক দেশে বা এই যে মত প্রকাশের স্বাধীনতার কারণে আমরা এখানে বসে ট্রাম্পকে নিয়ে কার্টুন আঁকতে পারি, শুধু আমরা না, সেই খোদ যুক্তরাষ্ট্রেও ট্রাম্পকে নিয়ে ট্রল করা হয়। কেন মাননীয় স্পিকার? এই যে মত প্রকাশের স্বাধীনতার কারণে একটা মানুষ তার চাহিদা জানতে পারে। আমরা যে এই যে এনজিওগুলোর কথা বলি, এই যে পলিসি মেকারদের কথা বলি মাননীয় স্পিকার, আমাদের এই যে আজকে তারুণ্যের সম্মেলন, আমরা যেখান থেকে পলিসির কথা বলি মাননীয় স্পিকার, এটাই তো মত প্রকাশের স্বাধীনতার একটি বড় উদাহরণ। এখান থেকে আমরা আসলে তুলে ধরতে পারি, আমাদের মত প্রকাশ করতে পারি, আমাদের চাহিদা জানতে পারি। আরও একটি লক্ষ্য করুন যে আমরা তো আসলে যে তারা বারবার আন্দোলনের পরের চিত্র না মাননীয় স্পিকার, এই মত প্রকাশের স্বাধীনতার চাওয়াটা বা সেই মত প্রকাশের স্বাধীনতা কতখানি ছিল সেটা বরাবরই আসলে স্কেলে মাপা হয়। হয়তো পুরোপুরি আপনি মাপতে পারবেন না, এটার মার্ক 4 না 5, কিন্তু আমরা আক্ষরিক এই সংখ্যা দিয়ে না হলেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখি যে একটি দেশের কি অবস্থা মাননীয় স্পিকার, এবং এই জিনিসগুলোই আমাদেরকে চাওয়া পাওয়া, এবং আমরা পুরো বিতর্কে বলেছিলাম যে স্থান কাল পাত্র ভেদে যে এই পরিবর্তনটা সেটি দেখেছি। এবং আরও একটি জিনিস লক্ষ্য করুন, তারা বলেছিল যে আসলে পাখি ডানা মেলে উড়বে এরকম একটি আকাশের কথা মাননীয় স্পিকার। যদি পাখি সেই তার দেখে ডানা মেলে উঠতে যায়, আসলে সেই পাখি তারে বেঁধে মারা যাবে। ঠিক তেমনিভাবে মত প্রকাশের স্বাধীনতা, তারা যে অ্যাবসোলিউট চাহিদার কথা বলছেন, এটি হতে পারে না। বরঞ্চ মত প্রকাশের স্বাধীনতা, আমি এখানে দাঁড়িয়ে আজকে বিতর্ক করতে পারছি, আমি এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারছি মাননীয় স্পিকার, এটাকেই আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতা। তাই মত প্রকাশের স্বাধীনতার ধারণা কোনো ইউটোপিয়া না, বরং একটি বাস্তবিক এবং প্রায়োগিক একটি বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ বক্তা যুক্তি খণ্ডনের জন্য মাননীয় মন্ত্রী। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, বিপক্ষ দল থেকে যখন কথা এমনভাবে আসে যে মত প্রকাশের স্বাধীনতা তারা লড়াই করে অর্জন করবে, ঠিক তখন আসলে আমার প্রশ্ন হয় 1947 সালে লড়াই করে দেশভাগ হয়, দেশভাগের পরে 52তে আবার আমরা ভাষা আন্দোলন করি, এরপরে নির্বাচন হয়, নির্বাচনের পরে মুক্তিযুদ্ধ হয় 71, এই হিস্টোরি আমরা সবাই জানি। এরপরে আবার 75-এও স্বৈরশাসন কায়েম হয়, যেই গল্প এতদিন জানতাম না এখন জানি আবার আমরা সবাই। এর পরবর্তীতে 81 সালে আবার স্বৈরশাসন কায়েম হয়, এরশাদ শাসনামল যাকে চিনি আমরা, এরপরেও আবার 24 আসে। সুতরাং আমরা দেখি এই যে লড়াই নামক যে গল্পটা, এই লড়াইটা আসলে শেষ হয় না মাউস স্পিকার। সুতরাং এই লড়াই করে করে এই লড়াইটা আসলে শেষ কোথায় গিয়ে ঠেকবে, এবং আপনার বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা আসলে আপনি কবে পাবেন, এটার আসলে কোনো ফিজিবিলিটি নাই মাউস স্পিকার। এটা আদতেও আমরা জানি না মাউস স্পিকার। ঠিক সেই জায়গা থেকে আমরা বলতে চাই মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া মাত্র মাউস স্পিকার। মাউস স্পিকার দেখেন, যেহেতু তারা অনেক দেশ নিয়ে কথা বললো, তো দেশের রিপোর্টাল তো দিলামই, এরপরে আসলে একটু বিদেশে যাই।
এই যে আমরা বললাম যে ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় অনুভূতিতে যে আঘাত হানে, আপনি দেখেন না ফ্রান্সের প্রেসিডেন্ট যখন ফ্রান্সে বসে মহানবীকে নিয়ে একটা কটূক্তি করতেছে বা ব্যঙ্গাত্মক চিত্র আঁকতেছে, ঠিক সেটাকে নিয়ে পুরা মুসলিম বিশ্বের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লেগে যায়। কেন লেগে যায় স্পিকার? এই যে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, এই পূর্ণ স্বাধীনতাটা আপনার জন্য ভালো হলো, অন্য সমাজের জন্য, অন্য সোসাইটির জন্য, একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য এটা ভায়োলেশন ক্রিয়েট করে। তসলিমা নাসরিনের মতো নাস্তিকরা যখন ধর্মানুভূতিতে আঘাত ফেলে, ঠিক তখন কিছু মৌলবাদীরা বা কিছু ধর্ম অন্ধরা বা একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীরা তারা আসলে এই ব্যাপারগুলো নিয়ে কলুষিত হয়, তাদের খারাপ লাগে, তাদের ধর্মানুভূতিতে, তাদের সেন্টিমেন্টে আঘাত লাগে। এবং এই সেন্টিমেন্টে আঘাত লাগাকে আপনি হেয় করে দেখতে পারেন না, কারণ তারাও আপনার সোসাইটির অংশ। এবং তারা যেহেতু আপনার সোসাইটির অংশ, তাদের শান্তি, তাদের সুরক্ষা, তাদের নিরাপত্তা আপনার নিশ্চিত করা প্রয়োজন। এবং এই সোসাইটির এই ভায়োলেশনকে দূর করে আপনার সোসাইটিকে আপনি কিভাবে সুরক্ষা দিতে পারেন, কিভাবে আপনার সোসাইটির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, সেই জায়গা থেকে আপনি যখন এই মত প্রকাশের স্বাধীনতার ভিতরে একটা বাউন্ডারি দেন, তখন আসলে এটা একটা ইউটোপিয়াই হয়ে যায়। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা এটা একটা শুধুমাত্র কেবলমাত্র ইউটোপিয়া মাত্র। স্পিকার দেখেন, আপনি সৌদি আরব কিংবা আরব আমিরাতে যান, এখানে আন্দোলন করা যায় না। 5ই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যখন সৌদি আরবে আন্দোলন করে আমার বাংলাদেশি প্রবাসীরা, ঠিক তখন তাদের 150 থেকে 250 মানুষকে তখন তাদেরকে ধরে জেলবন্দি করা হয়, যদিও এই সরকার তাদেরকে বের করে নিয়ে আসে। সুতরাং এই যে মত প্রকাশের স্বাধীনতাকে আমরা স্বাধীনতা বলে চালিয়ে দিতে চাই, এই জায়গাটা আসলে আমরা বলতেই পারি বা আমরা চাইতেই পারি, কিন্তু আদতেও এইটার কোনো ইমপ্লিমেন্টেশন আছে কিনা, এইটার বাস্তবায়ন করা আদৌ সম্ভব কিনা, এইটার কোনো প্রপার এক্সপ্লেনেশন আমরা বিরোধী দল থেকে পাই না স্পিকার। সেই জায়গাতে আমরা বিতর্কটা জিতে যাই। স্পিকার দেখেন, তারা যখন আমাদেরকে বোঝায় যে 60% মত প্রকাশের স্বাধীনতা হয়েছে 5ই আগস্টের পরে, ঠিক তখনও আমরা বলতে চাই, আপনাদের মুখ থেকে যখন আপনারা স্বীকার করেন যে আপনি এখনো মত প্রকাশের স্বাধীনতা পূর্ণ মাত্রায় বাস্তবায়ন করতে পারেন নাই, ঠিক তখন আসলে এটা ইউটোপিয়া ছাড়া কিছুই না। ঠিক সেই জায়গা থেকে স্পিকার আমরা বলতে চাই মত প্রকাশের স্বাধীনতা শুধুমাত্র কেবলমাত্র একটা ইউটোপিয়া। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, সংসদের জ্ঞাতার্থে পরবর্তীতে যারা যোগদান করেছিলেন। আমাদের আজকে যে বিতর্কটি হয়েছে, বিতর্কটির বিষয় ছিল এই সংসদ মনে করে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া। দুটি দলই বিতর্ক করলেন, দুটি দল যুক্তি দেখালেন। সরকারি দল দেখালেন যে দেখেন, স্বাধীনতার আসলে কোনো সংজ্ঞান আসলে হয় না, তাদের কথা সামাপ ছিল এটা। আপনি কতটুকু স্বাধীনতা দিবেন? ধরেন আমার বাচ্চার বয়স 2 বছর, তো ওকে তো আমি আগুন ধরতে যেতে পারি না। এখানে তার স্বাধীনতাকে আমরা থমকে দিচ্ছি, বাধাগ্রস্ত করছি। তো স্বাধীনতা বলতে আসলে কিছু নাই, ধারণাটা একটা ইউটোপিয়া ধারণা। মত প্রকাশ আসলে কখনো পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় না, সেখানে বাধা থাকে, হেট স্পিচের ভয় থাকে, দাঙ্গার ভয় থাকে, অনেক ধরনের মিসইনফরমেশনের ভয় থাকে। অন্যদিকে বিরোধী দল বললেন যে দেখেন, আপনি স্বাধীনতার এই সংজ্ঞানটার সাথে মত প্রকাশের স্বাধীনতার সংজ্ঞান আপনি মিলাতে পারবেন না, কারণ দুটো আলাদা জিনিস। আর এই মত প্রকাশের স্বাধীনতা বিষয়টা আসে হচ্ছিল একটি কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা বাস্তবিকতা আসে। আপনার বিভিন্ন ধরনের কালচারাল আপনার স্টিগমা থাকবে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা থাকবে, এগুলোর ভিতরে থেকেই আমাদেরকে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। যখনই বাধাগ্রস্ত হবে তখনই আমরা মত প্রকাশের স্বাধীনতার জন্য সংগ্রাম করব। আর যেসব জায়গায় বাধা আছে তার পরবর্তীতে বাধা থাকার পরেও আমরা এই মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই আমরা সিরিয়ার এই আসাদ পতন করতে পেরেছি, আগস্টের এই নতুন বাংলাদেশটাকে আমরা পেয়েছি। সো মানে উভয় দলের পক্ষ থেকেই খুব সুন্দর এবং তথ্যবহুল যুক্তি ছিল। তার পরবর্তীতেও সংসদের যারা সাধারণ সদস্য আছেন তাদের একটা মতামত এই বিতর্কের জন্য জরুরি, যদিও এটা একটি প্রীতি বিতর্ক বা একটি শো ডিবেট বলি আমরা। তার পরবর্তীতে আমি দর্শকদের কাছ থেকে আমরা একটা ভোট নিব, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা আগাচ্ছি এবং বাক স্বাধীনতায় ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের মতামত এবং মত প্রকাশের স্বাধীনতাকে আমরা সম্মান করি। আপনারা যারা আছেন, আমার জানা মতে সবার হাতে দুই ধরনের কার্ড দেওয়া আছে, একটা সবুজ আর একটা লাল, তাই কি সবাই পেয়েছেন? তো আমরা একটু ভোটাভুটি করি। সেক্ষেত্রে আজকে সরকারি দল সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করেছেন, এই সংসদ মনে করে মত প্রকাশের স্বাধীনতা একটি ইউটোপিয়া, এটার পক্ষে, অর্থাৎ এই প্রস্তাবটি সংসদে গৃহীত হবে, এটার পক্ষে কারা আছেন তারা সবুজ কার্ডটি হাতে নেবেন। হাতে নিয়ে আমরা একটু রেইজ করি এটা।
সবুজ সবুজ সবাই একটু সবুজটা একটু একটু উপরে তুলেন, আমরা একটু দেখি। আঠারো জন সরকারি দলের পক্ষে প্রস্তাবের পক্ষে আছে। তারা মনে করে যে মত প্রকাশের স্বাধীনতা বলতে আসলে কিছু নাই। আমি চাইলেই আমার বাবা মা আমাকে বাসা থেকে বেরোতে দেয় না, আমার বন্ধুর বাসায় আড্ডা দিতে দেয় না, রাতে বাইরে থাকতে দেয় না। আর বিরোধী দল অর্থাৎ যারা মনে করেন মত প্রকাশের স্বাধীনতা ইউটোপিয়া না, তারা একটু হাত তুলেন। তারা লাল কার্ড প্রদর্শন করবেন। ক্যামেরার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না, একটু পিছনের দিকে নাই। মত প্রকাশের স্বাধীনতা বলতেই যে সবাইকে সুযোগ দিতে হবে সেটা নয়। পিছনে 3 জন মাত্র এসেছেন, কারণ তাদের দলের একজন বিদ্যার্থী এখানে আছে। এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা আমরা চাই না। এর জন্য সরকারি দল বলছে যে এটা একটা ইউটোপিয়া, মানে এখানে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই জায়গায় যাবো না। এই 3 জনের বাদ দিয়ে কতজন হয় আমাদের? 3 জন বাদ দিয়ে 21 জন। 21, ওই যে আবার আরেকজন বেড়েছে, সবুজে আরেকজন বেড়েছে। সবুজে গিয়ে আর কেউ আছে? ওই সবুজে আরেকজন বেড়েছে 20, আরেকজন দরকার, তাহলে সমান সমান হয়। সবুজে আরেকজন, লালও একজন বেড়েছে। সবুজে আরেকজন কি বাড়া যাবে? সবুজের পক্ষে আর কেউ নাই? ওই যে আছে একজন, ওই যে আরেকজন আছে সবুজের পক্ষে। 21 পিছিয়ে ছিল সবুজ, পরবর্তীতে আবার লালের আগ্রাসন দেখে সবুজ মত প্রকাশের স্বাধীনতায় মনে হচ্ছে আমরা পিছিয়ে যাব কেন। সো বিতর্কটা আসলে ঠিক এরকমই হয়েছে। 2 দলই ভালো কথা বলেছেন। ভালো কথা বলার চাইতে যে এই বিতর্কের আয়োজনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছিল যে আপনারা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কারণ আপনারা তারুণ্য এবং সামনের নেতৃত্ব দেবেন আপনারাই। সো আমাদের প্রত্যাশা থাকবে এই জায়গাটাই, বিতার্কিক যারা বিতর্ক করেছেন কিংবা আমরা যারা মডারেটর হিসেবে দায়িত্ব পালন করতে এসেছি, আমরা সবাই কোনো না কোনো জায়গায় আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, বাট এই জায়গাটায় এসেছি ছুটির দিনে পেয়েছি আপনাদের সাথে ভালো সময় কাটানোর জন্য। আমাদের অনুরোধ থাকবে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা আপনারা একটু বুঝবেন, আপনারা জানবেন। মত প্রকাশের স্বাধীনতা মানে যাকে ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই বলে দিলাম সেটা না। কারণ আপনার সংস্কৃতি, আপনার দেশের আর্থসামাজিক পরিস্থিতি সব কিছুর উপর অনেক কিছু নির্ভর করে। এই মত প্রকাশের স্বাধীনতা যেন বুমেরাং না হয়, আপনার ভাইয়ের জন্য যেন ক্ষতিকর না হয়, সেটা চিন্তা করবেন। অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা আপনার আছে, কিন্তু একই সাথে আমাদের সহনশীল হতে হবে। আমাদেরকে অন্যের কথা, অন্যের মতামত, অন্যের চিন্তা, অন্যের ধর্ম এগুলোর প্রতি আমাদেরকে সম্মান জানাতে হবে। তাদের সম্মানটা তাদের জায়গায়, তাদের চেয়ারে বসে, তাদের পায়ে দাঁড়িয়ে, তাদের চিন্তাধারা, তাদের মূল্যবোধটি আমাদেরকে সম্মান দিতে হবে। আমরা যেটা করতে পারি, তারা যদি ভুল পথে থাকে তাদেরকে আমরা মোটিভেট করতে পারি, ভাই তুমি যেটা করছো, আপু তুমি যেটা করছো এটা ভুল, তুমি একটু চিন্তা করে দেখো। কিন্তু কিছু হলোই সাতপন্থী এদের মতো আমরা মারামারি করে হত্যা করে দিব, দরকার নেই। মানুষকে আমি এক ঘরে করে দিব, দরকার নেই। আমরা আমাদের চিন্তা চেতনা, আমাদের মূল্যবোধ দিয়ে আমাদের পাশের বন্ধু ভাইদেরকে আমরা প্রেরণা দিব, মোটিভেশন দিব, দিয়ে তাদেরকেও সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করব। আমাদের অনুরোধ এটাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।